পটল দিয়ে আমরা কত না রেসিপি বানিয়ে থাকি। আজকের পর্বে পটল দিয়ে আপনাদের সাথে এমন একটা ইউনিক রেসিপি শেয়ার করব যেটা একবার খেলে এর স্বাদ আপনি জীবনেও ভুলতে পারবেন না, এতটাই টেস্টি। একেবারে সহজ সরল পদ্ধতিতে বানিয়ে দেখিয়েছি, যে কেউ ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি পটল। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে পটলের পরিমাণটা নিয়ে নেবেন। এবার আমি পটলটাকে হালকাভাবে এভাবে একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি। পুরোপুরি খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, চাইলে আপনি খোসাটাকে না ছাড়িয়েও এই রান্নাটা করে নিতে পারেন। তো এভাবে এখন আমি সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নেব। সবগুলো পটলের খোসা ছাড়ানো কমপ্লিট। এবার আমি চলে যাব শিল নোড়াতে, কারণ এখন এই গোটা পটলগুলোকে আমি কাটাকুটির ঝামেলা না করে সরাসরি শিল নোড়া দিয়ে থেতলে নেব। আর এই পদ্ধতিতে একবার পটল রান্না করে দেখবেন কি যে স্বাদ লাগে, আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না, এতটাই টেস্টি। তবে অনেকের বাড়িতে কিন্তু শিল নোড়া থাকে না, তাদের ক্ষেত্রে বলছি মিক্সিংয়ে এই গোটা পটলগুলো নিয়ে জাস্ট একবার ঘুরিয়ে নেবেন, তাহলেই কিন্তু ঠিক এরকম একটা টেক্সচার চলে আসবে। তো এখানে এখন আমি পটলগুলোকে এভাবে নোড়া দিয়ে থেতলে নিচ্ছি। আর এই থেতলে নেওয়া কাজটা কিন্তু একদম সোজা, আপনারা যে কেউ করতে পারবেন। আর চাইলে 1 কেজি 2 কেজি যতটা পটলের পরিমাণ আপনি নেবেন, খুব সহজে কম সময়ে এই কাজটা করে নিতে পারবেন। আর এই গোটা পটলের সাথে আমি কিন্তু 8-10টার মতো চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে এই শিলেই নিয়েছি। এই সাথেই আমি চিংড়ি মাছগুলোও থেতলে নেব। তবে চাইলে কিন্তু আপনি চিংড়ি মাছটাকে স্কিপ করতে পারেন, শুধুমাত্র পটল দিয়েও কিন্তু এই রেসিপিটা অনেক সুস্বাদু হবে। তো এখানে আমার সবগুলো পটল খুব সুন্দর করে থেতলে নিয়েছি, আর সেই সাথে চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি এখানে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখানে সব কিছু রেডি করে নেওয়ার পর এখন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা গোটা রসুন। আর এই রসুনের কোয়াগুলোকেও কিন্তু আমি হালকা করে জাস্ট একটু থেতলে নেব। থেতলে নেওয়ার পর এখন রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এভাবে রসুন থেতলে খোসাটাকে খুব চটজলদি ছাড়িয়ে নেওয়া যায়। এই টিপসটা কিন্তু আপনারা ফলো করতে পারেন। তো এখানে সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমি অর্ধেক পেঁয়াজও কুচিয়ে নিচ্ছি, চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। তো আমি এখানে অর্ধেক পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকেও কুচি করে নিলাম। আর সেই সাথে নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার লঙ্কাগুলোকেও কিন্তু নোড়া দিয়ে একটু থেতলে নিলাম। তো কোনো কিছু কাটাকুটি ঝামেলা ছাড়াই কিন্তু আমি 2 মিনিটে সবকিছু রেডি করে নিলাম। আর এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এরপর যে থেতলে নিয়েছিলাম রসুনটা দিয়ে দিলাম। রসুনটাকে প্রথমে একটু ভেজে নেব, যাতে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। অনেক সময় আমরা ভাবি যে রুটি পরোটার সাথে কি তরকারি বানাবো, বা গরম গরম ভাতের সাথে বেশ চটপটা কিছু খেতে ইচ্ছে হয়, তখন কিন্তু একদম 2 মিনিটে রেডি করে আপনি এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো রসুন থেকে বেশ ভাজা একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবকিছু একসাথে দিয়ে দিলাম। লঙ্কাগুলোকে একটু কেটে কেটে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ আদা আর জিরা বাটা, খুবই সামান্য দিয়ে দিলাম। এরপর যে চিংড়ি মাছগুলো থেতলে নিয়েছিলাম সেগুলো এই সাথে দিয়ে এখন ওই 1 মিনিটের মতো একটু কষিয়ে বেশ ভাজা ভাজা করে নেব। আর এখন এই সাথেই কিন্তু আমি স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে বেশ 1-1.5 মিনিট ধরে আমি ভাজা ভাজা মতো করে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জানেন। এবার আমি দিয়ে দিচ্ছি সেই থেতলে নেওয়া পটল। এবার পটলগুলোকে এপিট ওপিট করে খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। এখন ঢাকা চাপা দিয়ে ওই 2-3 মিনিটের মতো ভেজে নেব। এই রান্নাটা যেমন সহজ তেমনই খুব কম সময়ে রেডি করে নিতে পারবেন। তাই যখন আপনার ব্যস্ততা থাকবে, এরকম একটা ঝটপট রান্না আপনি রেডি করে নিতে পারেন। আর খেতে তো অতুলনীয়, একদম এটা দিয়েই কিন্তু আপনি 1 থালা ভাত খেয়ে নিতে পারবেন, রুটি পরোটার সাথে দারুণ লাগে। আর এখন কিন্তু রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। আমি নামানোর আগে জাস্ট একটু চিনি দিলাম সামান্য পরিমাণ, আর একটু ভাজা জিরা পাউডার। চিনিতে যাদের প্রবলেম আছে তারা একেবারে স্কিপ করবেন, দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আপনারা বাড়িতে যখন ট্রাই করবেন নিশ্চয়ই আমাকে কমেন্টস করে কিন্তু জানাবেন যে এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো চলুন এখন গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করি। ইঁচড় খেতে ভালোবাসেন, অথচ ইঁচড়ের কাটা বাছার ঝামেলার জন্য যারা ইঁচড়টাকে অ্যাভয়েড করেন,
তাদের জন্য আজকের রেসিপিটি। পুরো রেসিপিটা দেখতে থাকুন। অনেকগুলো টিপস সহ দুর্দান্ত স্বাদের একটি ইঁচড়ের রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ইঁচড় কাটার সময় গোটা ইঁচড়টাকে এভাবে কিছুক্ষণের জন্য আগুনে একটু ঝলসে নিন, তাহলে দেখবেন ইঁচড় কাটার সময় ইঁচড়ের যে আঠা হাতে বটিতে সব জায়গায় লেগে যায়, সেই সমস্যাটা আর একেবারেই হবে না। আবার ঝলসানোর পরিবর্তে আপনারা কিন্তু 1-1.5 মিনিটের মতো জলে বয়েল করেও নিতে পারেন। এতে করেও কিন্তু এই আঠার সমস্যাটা একেবারেই থাকবে না। আগুনে ঝলসে নেওয়ার পর এখন কিন্তু আমি ইঁচড়টা খুব সহজেই কেটে নিতে পারছি। আমার হাতে কিন্তু সেইভাবে কোনো আঠা এখনো পর্যন্ত লাগেনি, তবু আমি অল্প একটু সরিষার তেল হাতে মাখিয়ে নিলাম। আর ঝলসানোর পরেও যদি অল্প একটু আঠা বেরিয়ে আসে, সেক্ষেত্রে একটু জল দিয়ে ধুয়ে নেবেন, দেখবেন ম্যাজিক, 1 ফোঁটা আটা আর আপনার হাতেও লাগবে না, আর ইঁচড়ের গায়েও লেগে থাকবে না। এরপর আপনি খোসা ছাড়িয়ে আপনার পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। তো দেখলেন তো কত সহজে আমি ইঁচড়টাকে কেটে নিলাম। আর আজকে আমি বানিয়ে দেখাবো খুব মজাদার ইউনিক স্বাদের ইঁচড় চিংড়ি। তার জন্য আমাদের অবভিয়াসলি লাগছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে খুব ভালো করে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে ইঁচড়টাকেও লবণ হলুদ দিয়ে এখন জাস্ট 1 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এতে করে ইঁচড়ের যে কষ ভাবটা সেটা পুরোপুরি চলে যাবে। ইঁচড়টাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এখন জল ঝরিয়ে তুলে রাখবো। আর এখন আমরা চলে এসেছি মূল রান্নাতে। আর রান্নার আগে আমি এখানে একটা ভাজা মশলা বানিয়ে নেব। এই ভাজা মশলাটা কিন্তু একেবারেই স্কিপ করবেন না। এই মশলাটা দিলে ইঁচড়ের দারুণ একটা ফ্লেভার আসবে, তাই অবশ্যই মশলাটা আগে বানিয়ে নেবেন। তো এখানে আমি গোটা ধনিয়া দিলাম, গোটা জিরে দিলাম, 2-3টে শুকনো লঙ্কা দিলাম, আর দিয়ে দিলাম গোটা গোলমরিচ। এখন এই মশলাটাকে হালকা একটু ভেজে নেব, নিয়ে আমি মশলাটাকে গুঁড়ো করে নেব। ভাজা মশলা রেডি করে নিয়েছি। এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। ইঁচড়ে দেওয়ার জন্য আমি একটা আলু এভাবে গোটা গোটা করে কেটে নিয়েছি। প্রথমেই আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজার জন্য একটু লবণ, একটু হলুদ দিয়ে দিলাম। এবার লাল লাল করে আলুটা ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আলুটা তুলে নিচ্ছি। এরপর ওই তেলে আমি যে ইঁচড়টা সিদ্ধ করে নিয়েছিলাম, সেই ইঁচড়টাও হালকা করে একটু ভেজে নেব। তার জন্য আমি ইঁচড়গুলো দিয়ে দিলাম, দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে ইঁচড়গুলো একটু ভেজে নেব। এতে করে এই রান্নার স্বাদটা অনেক বেড়ে যায়। তাই অবশ্যই চেষ্টা করবেন ইঁচড়টাকে রান্নার আগে এভাবে একটু তেলে ভেজে নেওয়ার। ইঁচড় ভাজা হয়ে গেছে, এখন আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছে আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও অল্প একটু ভেজে নেব। অবশ্যই আপনারা এই পদ্ধতিতে ইঁচড় একবার রান্না করে দেখবেন। এই ইঁচড়টা খেতে যে কি পরিমাণে সুস্বাদু হয়, আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো এখানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ তুলে নিলাম। ওই তেলে গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে, কারণ ইঁচড়ের এই রান্নাটা একদম মাংসের মতো করে রান্না করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো। আর লঙ্কাটা আপনারা যে যেরকম ঝাল খান সেই হিসাবে দিয়ে দেবেন। এরপর স্বাদ মতো লবণ দিয়েছি, আর 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো বাটা। দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলু, ভেজে রাখা ইঁচড় সব কিছু দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে যত ভালোভাবে কষাবেন এই রান্নাটা খেতে কিন্তু ততই টেস্টি হবে। আমরা যেভাবে মাংস কষাই ঠিক সেই পদ্ধতিতে কিন্তু কষাতে হবে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে ঢাকনা দিয়ে আবারও 1 মিনিটের মতো এভাবে রান্না করে নিলাম। আর এখন কিন্তু ইঁচড়টা একদম 70% সিদ্ধ হয়ে গেছে। একদম মাংস যেভাবে কষালে যে ফ্লেভারটা আসে ঠিক সেই ফ্লেভারটাই আসছে। এবার আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম প্রায় 1.5 গ্লাসের মতো। আপনারা যে যেরকম ঝোলটা রাখতে পছন্দ করবেন সেই হিসাবে জলের পরিমাণটা দিয়ে দেবেন। জলটা দেওয়ার পর সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এরপর ঢাকনা দিয়ে আবারও আমি 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম টু হাইয়ে রেখে জাল করে নেব। যেহেতু কষানোর সময়
প্রায় 70% ইঁচড়টাকে সিদ্ধ করে নিয়েছি, তাই খুব বেশি সময় জাল করার প্রয়োজন নেই। মোটামুটি 3-4 মিনিট ধরে জাল করে নিয়েছি, ঢাকনা তুলে নিয়েছি। আর এরপর ইঁচড় থেকে যে গন্ধটা আসছে এবং যে স্বাদ, তা কিন্তু মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। নামানোর আগে গরম মশলা পাউডার আর ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। চাইলে কিন্তু আপনারা ঘিও অ্যাড করতে পারেন। ভীষণ সুস্বাদু এই ইঁচড়ের রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। কচু শাকটাকে যদি একবার এভাবে বানিয়ে নেন, একদম শিওর আপনি মাছ মাংস ফেলে এটা দিয়েই খাবেন। এতটাই সুস্বাদু, এতটাই টেস্টি। আর কচু শাক খেলে অনেকের কিন্তু গাল চুলকায়, তো এমন কিছু টিপস শেয়ার করেছি, এইভাবে শাকটা রান্না করলে একেবারেই গাল চুলকানোর কোনো ভয় থাকবে না। প্রথমেই আমি এখানে বেশ কিছুটা কচু শাক কেটে নিয়েছি সুন্দর করে। আর এবার বেশ অনেকটা জলে আমি কচু শাকটাকে প্রায় 2-3 বার ধুয়ে নিয়েছি। আমি কিচেনের সিঙ্কে এভাবে জল আটকে সেখানে আমি কচু শাকটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আমি কিন্তু লবণ দিয়ে নিয়েছি, দিয়ে এখন ভালো করে এটা সিদ্ধ করে নেব। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন পুরোপুরি জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। অল্প একটু তেল দিয়ে তাতে একটু লবণ, একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি প্রায় 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ নিয়েছিলাম, সুন্দর করে পরিষ্কার করে সেটাকে প্রথমে এভাবে ভেজে নিলাম। হালকা করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা ভেজে তুলে নেওয়ার পর এখন ওই কড়াইয়ে দিয়ে দিলাম আবারও একটু সরিষার তেল। তেলটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে হালকা একটু ভেজে নিচ্ছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে। গোটা জিরে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিলাম বেশ লাল লাল করে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও তেলের সাথে ভালো করে একটু ভেজে নিলাম। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে দিলাম। কচুটা দিয়ে এখন ভালো করে মশলার সাথে সব কিছু নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এই পর্যায়ে এসে একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এখন কচুটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে বেশ কিছুক্ষণ জাল করব যাতে কচুর জলটা ভালো করে শুকিয়ে যায়। এখন আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, আর সেই সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। যে যেরকম লঙ্কা খেতে পছন্দ করেন সেই হিসাবে লঙ্কাটা দিয়ে দেবেন। এরপর স্বাদ বুঝে আমি আরও একটু লবণ অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন কিন্তু কচু শাক থেকে যে জল বেরিয়েছিল সেটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে, অনেকটা ড্রাই হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। কচু শাকটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে, তবে চাইলে আপনারা স্কিপ করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে আবারও জাল করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রস এই পর্যায়ে দিলে যদি কারোর গাল চুলকানোর প্রবলেম থাকে সেক্ষেত্রে আর কোনো ভয় থাকবে না। আমাদের কচু শাক অলমোস্ট রেডি। এখন আমি একটা বোলে নামিয়ে নিচ্ছি, আর এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। কচু শাকটাকে এভাবে একদম সিম্পল পদ্ধতিতে বানিয়ে দেখবেন, খেতে অপূর্ব লাগে। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।